আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে মুদ্রাবাজার ও শেয়ার বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। ব্যবসা সম্প্রসারণে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়লে 43% পর্যন্ত ব্যয় কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত ইকো ব্যবসায়িক সিস্টেম শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা। সেমিনারে বলা হয়, বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশে কাস্টমস, ব্যাংক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ফলে ব্যবসায় সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। আর প্রযুক্তির ব্যবহার বাড়ালে এসব প্রতিবন্ধকতা থাকবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে দেশের ব্যাংকগুলোকে প্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহী হতে হবে, অন্যথায় বাণিজ্যিক সক্ষমতা অর্জন করা সম্ভব হবে না বাংলাদেশের। পাশাপাশি বাণিজ্য সহজ করতে দেশের আইনের প্রয়োজনীয় সংশোধন করার বিষয়টি উঠে আসে সেমিনারে। এ সময় বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা বাংলাদেশে বাণিজ্য নির্ভর, ফলে ডলারের দাম বেড়ে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে বাণিজ্যে। তাই আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখার পরামর্শ দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুল নাহার বলেন, ব্যবসা সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। দর্শক, আমাদের নিয়মিত যে আয়োজন সংবাদ বিশ্লেষণের পালা, আজকের বিষয় ঠিক করা হয়েছে পুনরুদ্ধারের প্রচেষ্টায় আর্থিক খাত। এ ব্যাপারে আমাদের সাথে কথা বলার জন্য ব্যাংকিং খাত বিশ্লেষক মাজেদুল হক আমাদের সাথে যোগ দিচ্ছেন আজকের বিজনেস আওয়ারে। মাজেদুল হককে আমরা স্বাগত জানাতে চাই। মাজেদুল হক, আমরা BIBM এর একটি প্রতিবেদন দেখলাম, এরপর শ্বেতপত্র নিয়ে একটি প্রতিবেদন ছিল গতকাল আমাদের কাছে, সেই বিষয়টিও আমরা দেখেছি। সেখানে ব্যাংকিং খাতে সার্বিকভাবে আর্থিক পুনরুদ্ধারের যে প্রচেষ্টা এখন পর্যন্ত যা পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনার দৃষ্টিতে কি মনে হয় কতটা ফলপ্রসূ হলো? আচ্ছা, ধন্যবাদ আমাকে একটা ভালো বিষয়ের উপরে আমন্ত্রণ জানানোর জন্য। সেটা হলো, দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকিং খাতকে সবথেকে গুরুত্ব দিচ্ছে বেশি, এবং প্রধান উপদেষ্টাও বলছে, অর্থ উপদেষ্টাও এটা গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরও গুরুত্ব দিচ্ছে। কিন্তু আমি যদি কিছু মানে পূর্বে ফিরে যাই, তাহলে এটার এভিডেন্স আমি যদি ম্যাথমেটিক্যালি আপনাদেরকে বলি, তাহলে মানে কোন দিকে আমরা যাচ্ছি সেদিকে আসলে দর্শকরা স্পষ্ট হতে পারবে। প্রথমে আসলে আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কথা বলবো। রাষ্ট্রায়ত্ত ব্যাংক আসলে এটা আসলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পর্যায়ে একটা সংস্কার শুরু হয়েছিল 1986 সালে। আচ্ছা, এখন এর পরে যেটা হয়েছে 1992 সালে আবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কারের জন্য আবার এগিয়ে আসা হয়েছিল। তা 1992 সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন যে মূলধন ঘাটতিতে পড়ছিল, এবং যে মূলধন ঘাটতি পড়ার কারণে অন্যান্য দিকে যে সমস্যাগুলো হচ্ছিল, সেই সমস্যাগুলো আসলে অ্যাড্রেস করার জন্য, সমাধান করার জন্য যে সংস্কার শুরু হয়েছিল, সেই সংস্কার কি পরবর্তীতে আসলে কতটুকুন কাজ দিচ্ছে, এটা একটা প্রশ্ন আমাদের। এবং 1992 সালে কিন্তু এটা শুরু করছিল, এবং এরপরে যে তখন যেটা দেখা যাচ্ছে বন্ড ইস্যু করে এবং কিছু নগদ টাকা সহায়তার মাধ্যম দিয়ে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিন্তু সেভ করা হয়েছিল। এখন পরবর্তীতে আবার আসি 2004 সালে। আপনি যেহেতু কথাটা বললেন, আবার 2004 সালে, তো 2004 সালেও রাষ্ট্রায়ত্ত ব্যাংক যখন সংস্কার করতে গেছে, সেখানেও নানাবিধ সমস্যা ছিল, এবং শেষ পর্যন্ত ওই সংস্কার কার্যক্রমটা কিন্তু আসলে ফলপ্রসূ হয়নি। আবার 2007 সালেও কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মানে সংস্কার কাজের জন্য সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছিল। তাহলে আমি এই যে সালগুলোর কথা বললাম, 1986, 1992, 2004, 2007, আমি কিন্তু আসলে সরকারের কোনো পদক্ষেপই কিন্তু আসলে সফল হয় নাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারের ক্ষেত্রে। সেটা তো বেসরকারি ব্যাংকগুলোর কথা আমি পরে বলবো। আচ্ছা, কেন হয় নাই তার কারণ আমি একটু বলি। কারণ ব্যাংক কোম্পানি আইনে তো আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে প্রধান নির্বাহী, ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করার ক্ষমতা তো বাংলাদেশ ব্যাংকের হাতে। এটা কেন
এখনো পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের হাতে এখনো থাকবে। এটা কেন থাকবে? এটা কি এটা কি আইন বহির্ভূত কাজ না? তাহলে আমরা ইউনূস সরকারের আমলে আমরা ব্যাংক খাতকে খুব গুরুত্ব দিচ্ছি সংস্কারের জন্য, কিন্তু এখনো তো আমরা আনলফুল অ্যাক্টিভিটিস এর মাধ্যম দিয়ে আছি। আর এটা কি আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব এই ম্যানেজিং ডিরেক্টরদের নিয়োগ দেয়া? আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা যে আহ, আহ, যে লিকুইডিটি ক্রাঞ্চের ভিতরে যে তারল্য সংকটে ব্যাংকগুলো পড়ছে, সেই তারল্য সংকটকে বাঁচানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, প্রথমে যে পদক্ষেপ নিল বাংলাদেশ ব্যাংক, যে যে টুলস ইউজ করলো গ্রান্টার হিসেবে, সেটা কিন্তু আসলে সফল হয় নাই। যখন ব্যাংকগুলোর টাকার প্রয়োজন ছিল, আমানতকারীদের যে পরিমাণ টাকার প্রয়োজন ছিল, যখনই প্রয়োজন ছিল, সেটা ব্যাংকগুলো দিতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বলছে যে হ্যাঁ, আমি 22,500 কোটি টাকা ছাপাচ্ছি, ছাপে আমি এখন তারল্য সহায়তা দিচ্ছি। আচ্ছা, ভালো কথা। কিন্তু এখন যে ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য, আমানতকারীদের স্বার্থ রক্ষা করার জন্য এবং আস্থা অর্জন করার জন্য কেন্দ্র ব্যাংক যে টাকা ছাপানোর যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটা কতটুকু যুক্তিযুক্ত সেটাও একটা কথা। হ্যাঁ, মূল্যস্ফীতি এই মুহূর্তে বাড়বে না, সেটা ঠিক আছে, কারণ রিজার্ভ মানি যে পরিমাণে থাকার কথা, 3,56,000 কোটি টাকা রিজার্ভ মানি আছে, কিন্তু আইএমএফ বলছে যে রিজার্ভ মানি 4 লাখ কোটি টাকা থাকলে সমস্যা নাই। সেটা রিজার্ভ মানি ক্যালকুলেশন অনুযায়ী আমি যদি কিছু টাকা ছাপাই, আহ সেটা মূল্যস্ফীতি এই মুহূর্তে বাড়বে না, এবং টাকাটা কতদিন থাকবে মার্কেটে সেটার উপরে ডিপেন্ড করবে মূল্যস্ফীতিটা। আমি বন্ড আকারে সরকার আবার উঠাই নিবে, সেটা সিদ্ধান্ত। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন ব্যাংকগুলোর মাজেদুল হক, আমরা একটি জনাব মাজেদুল, আমরা একটি জরুরি সংবাদ সংমেলন থেকে ঘুরে এসে আপনার কাছে আবার আসবো আজকে সংবাদ বিশ্লেষণে। দর্শক, যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। আমি জানি না কি ধরনের বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, এবং সমর্থন করার মূল উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্যই আমরা কাজ করছি 15 বছর ধরে। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, এবং এটা উনি কি উদ্দেশ্যে কে বলেছে আমি জানি না। আলোচনার মধ্যে দিয়ে তো সমাধান হবে, এগুচ্ছে তো। স্যার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন বাংলাদেশের? ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে, এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে হবে, এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি দিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। স্যার, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন সংস্কারের চাইতে, এমনকি অন্তর্বর্তী সরকার। এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার দিয়েছি। তারও আগে 2016 সালে আমরা আপনার ভিশন ফর আপনার বিএনপি 2030 দিয়েছিলাম, এবং আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। থ্যাংক ইউ স্যার। দর্শক, যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সেখানে ছিলাম। ফিরে যেতে চাই আমাদের যে সংবাদ বিশ্লেষণ, সেই অংশে আমাদের সাথে বক্তব্য দিচ্ছিলেন, কথা বলছিলেন জনাব মাজেদুল হক। জনাব মাজেদুল হক, আপনার সাথে যে আলোচনা হচ্ছিল সেই প্রেক্ষিতে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতি বা সরকার যখন নতুন করে গঠিত হয়, তখন কি আসলে তাদের মতো করে নীতি নেওয়া প্রয়োজন উচিত, নাকি ব্যাংকের সার্বিক মঙ্গলের জন্য আসলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার? কোনটি মনে করেন আপনি? আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা আমার মতামত, সেটা হচ্ছে যে ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করার জন্য যে যে প্রোগ্রাম নেওয়া উচিত, যে পলিসিগুলো গ্রহণ করা উচিত, সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী।
কারণ হচ্ছে যে ব্যাংকগুলা ব্যাংক সংস্কারের কথা বলা হচ্ছে, টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তবে আমি যেটা বলবো যে ব্যাংকের পর্ষদের বিষয়ে এখানে ব্যাংক কোম্পানি আইনে অনেকগুলো পরিবর্তন করার বিষয় আছে। কারণ আমার কাছে একটা মতামত যেটা হচ্ছে যে ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করার জন্য যেটা কেন্দ্রীয় ব্যাংক যেটা কাজ করছে সেটা কেন্দ্রীয় ব্যাংক মানে লেট দেম ওয়ার্ক, তাদেরকে আমরা কাজ করতে দিই। এর পাশাপাশি যে আস্থাহীনতা, যেটা আস্থা চলে গেছে, সেই আস্থাটা যদি আমি ফেরাতে না পারি, তাহলে কিন্তু আমার সামনের দিনে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না। ব্যাংক সেক্টরের উপরে যদি আস্থা চলে যায় আমানতকারীদের, তাহলে কিন্তু আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কি কমে গেছে না? এখন তো আমার 9% থেকে এখন বিলু বিলু 9% হয়ে গেছে আমার, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথও কিন্তু থমকে যাচ্ছে, এবং অর্থনীতির যে কর্মকাণ্ডের সাথে যে জড়িত, এবং গার্মেন্টস দের যে মানে আপনার লক্ষ লক্ষ এমপ্লয়ীদের যে বেতন এটার সাথে জড়িত, এটা কি? এটা তো অর্থনীতির সাথে জড়িত। অর্থনীতির তো একটা স্তম্ভ, মেরুদণ্ড কিন্তু ব্যাংকিং খাত বাংলাদেশের কন্টেক্সটে। কারণ বাংলাদেশে কিন্তু আপনার অর্থনীতির হচ্ছে 4টি স্তম্ভ। একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে ব্যাংকিং খাত, একটা হচ্ছে যে বন্ড মার্কেট, একটা হচ্ছে শেয়ার মার্কেট, আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স মার্কেট। তাহলে আমরা কি কোনো এই ব্যাংক খাত বাদে কি আর কোনো মার্কেট ডেভেলপমেন্ট হয়েছে? হয় নাই কিন্তু, আসলে বন্ড মার্কেটটা হয় নাই বাংলাদেশে কোনো ডেভেলপমেন্ট। তাহলে আমরা শুধু ব্যাংকিং খাত নিয়ে কিন্তু আসলে বেঁচে আছি, কোনোভাবে সার্ভাইভ করতেছি। এই খাতকে আসলে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, এবং আমাদেরকে কমপ্লায়েন্স ইস্যু বাংলাদেশের কনটেক্সটে যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যেটা দেখা যাচ্ছে যে নন কমপ্লায়েন্ট, বেশিরভাগ ব্যাংক কিন্তু নন কমপ্লায়েন্ট থেকে যায়। 60% তাদের অ্যাক্টিভিটিসের 60% নন কমপ্লায়েন্ট থেকে যায়। বিদেশি ব্যাংকগুলোর কি অবস্থা? বিদেশি ব্যাংকগুলো কিন্তু আপনাকে 100% কমপ্লায়েন্ট ব্যাংক তারা। আমরা কিন্তু 60%, 40% পর্যন্ত করতে পারছি কিনা এটা মনে হয় না। সুতরাং আমার কাছে মনে হয় কেন্দ্র ব্যাংক যেটা ইমফাসিস দিতে হবে কেন্দ্র ব্যাংকে, সেটা কমপ্লায়েন্সের উপরে। কমপ্লায়েন্স যদি কেন্দ্র ব্যাংক যদি এখন থেকে ইমফাসিস দিতে পারে, কেন্দ্র ব্যাংক যদি একটা বিশেষ কমপ্লায়েন্স একটা ডিপার্টমেন্টও করতে পারে, মানে এটা আমি বলবো স্পেশাল একটা কমপ্লায়েন্সের উপরে, মানে ইন লাইন উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ড, এটা যদি কেন্দ্র ব্যাংক যদি এই মুহূর্তে করতে পারে, তাহলে ব্যাংকিং সেক্টরটা আসলে পুনরুদ্ধার করা সম্ভব হবে। আর আমি আরেকটা কথা বলি যে পরিচালনা পর্ষদের বিষয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে পরিচালনা পর্ষদ, আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের যে ক্ষমতা, যে মডেলে যে মডেল বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা চলার কথা, ওই মডেলে কিন্তু, ওই মডেলের বিপরীতে কিন্তু এই সেক্টরটা চলছে, উল্টো পথে চলছে। কারণ একটা বোর্ডে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের যে ক্ষমতা দেয়া আছে, তাদের মতামতের যে গুরুত্ব দেওয়া দরকার ছিল, সেটা কিন্তু বাংলাদেশে হয় নাই। আজকে এই কেন হয় নাই, এগুলো অনেকগুলো কারণ রয়েছে। তাহলে আমার যে স্বতন্ত্র পরিচালকরা যে আমি বোর্ডে পাঠাচ্ছি, স্বতন্ত্র পরিচালকরা কি শুধু সিগনেচার করার জন্য আমি বোর্ডে পাঠাচ্ছি? তাদের মতামতকে কি আমি গুরুত্ব দিব না? এবং স্বতন্ত্র পরিচালক থেকে আমার কাছে মনে হয়েছে যে ব্যাংকগুলো যেটা এখন, ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করার পরে যদি ব্যাংক কোম্পানি আইন যদি অ্যামেন্ডমেন্ট করতে হয়, তাহলে আমি যেটা বলবো যে স্বতন্ত্র পরিচালক থেকে চেয়ারম্যান নিয়োগ, ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করতে হবে। এবং স্বতন্ত্র পরিচালকদেরও আপনার নিয়োগ পেতে হলে তাদের একটা কাঠামো দরকার, তাদের কিছু ইন্ডেক্স দরকার। আমি যে কোনো মানুষকে স্বতন্ত্র পরিচালক করতে পারি না। আর স্বতন্ত্র ব্যাংকগুলোকে সুশাসন ফিরিয়ে আনার জন্য, ব্যাংকগুলোকে যদি আমি অর্থনীতির স্বার্থে যদি আমি এটা সার্ভাইভ করাতে চাই, তাহলে আমাকে কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট করতে হবে, কেন্দ্র ব্যাংক কমপ্লায়েন্সকে জোর দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, স্বতন্ত্র পরিচালক এর সংখ্যা বেশি থাকতে হবে, এবং স্বতন্ত্র পরিচালক থেকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। তাহলে আমার কাছে মনে হচ্ছে ব্যাংক পুনরুদ্ধার করা সম্ভব এই খাত। জি জনাব মাজেদুল হক, তাহলে সেক্ষেত্রে একটি ধরেন এখন পর্যন্ত আপনি ব্যাংক নিয়ে বেশ কিছু কথা বললেন, আমরা একটি অন্য জায়গায় যেতে চাচ্ছিলাম। সেটি হচ্ছে যে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশে যে এক ধরনের সমন্বয়হীনতা বলা হয়, সেখানে কাস্টমস এবং ব্যবসায়ীদের পাশাপাশি আরেকটি যে তৃতীয় পক্ষ রয়েছে ব্যাংক, এই তিনটি পক্ষের মধ্যে কিন্তু সমন্বিততার কথা বলছেন আর অর্থনীতি বিশ্লেষকরা বিভিন্ন সময় তারা বলে আসছেন। এই জায়গায় আসলে ব্যাংকের কি কোনো করণীয় কিছু আছে কিনা? তারা কাস্টমস এবং ব্যবসায়ীদের নিয়ে একসাথে তারা এই সমন্বয়হীনতার যে অভিযোগটি রয়ে গেছে বা ত্রুটি রয়ে গেছে, এটি তারা সরাতে পারে কিনা? সমন্বয়হীনতা আসলে স্বাধীনতার পর থেকেই আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে, একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা আছে। আমাদের যে ব্যর্থতা, আমাদের যে পলিসিগত যে ব্যর্থতা, যে নীতি নৈতিকতা, যে আমরা যে নীতিগুলো অবলম্বন করছি, যে পলিসিগুলো অ্যাডপশন করছি, সে অ্যাডপশন করার পরে এই নীতিগুলো কেন আমরা কার্যকর করতে পারছি না? এই নীতিগুলো কেন ফলপ্রসূ হচ্ছে না? কারণ এর মূল কারণ হচ্ছে সমন্বয়হীনতা। কারণ আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ও এক্সপোর্টের রপ্তানি একটা তথ্য একরকম দেয়, কেন্দ্র ব্যাংক রপ্তানির তথ্য একরকম দেয়। তারপরে কেন্দ্র ব্যাংক রেমিটেন্সের তথ্য একরকম দেয়, আবার রেমিটেন্স সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে, যে ব্যুরো আছে, তারা একরকম দিচ্ছে। তাহলে আপনার প্রত্যেকটা
আবার আমি যদি বলি যে অর্থ মন্ত্রণালয় বলছে যে ট্যাক্স টু জিডিপি রেশিও 7.3%, আর আপনার এনবিআর বলছে যে ট্যাক্স টু জিডিপি রেশিও 7.5%। এই রিসেন্ট যদি তথ্যর গরমিলের কথা আমি আপনাকে জানাই, তাহলে আমাদের তথ্যর গরমিল আছে, আমাদের সমন্বয়হীনতা আছে, এবং সমন্বয়হীনতা আমরা মুদ্রানীতি করছি আপনার সংকোচনমূলক, আবার রাজস্ব নীতি করছি সম্প্রসারণমূলক। সুতরাং মুদ্রানীতি এবং রাজস্ব নীতির ভিতরে আমাদের কোনো সমন্বয়হীনতা নাই, সমন্বয় নাই। তাহলে আমাদের যে কাস্টমসের ভিতরে, আমাদের যে বিজনেস গ্রুপের ভিতরে, এবং আমাদের যে ব্যাংক, আমাদের যে আর্থিক সেক্টরের ভিতরেও কিন্তু সমন্বয়হীনতা অনেক রয়েছে। এবং এটার জন্য আসলে দরকার একটা অটোমেশন, এটার জন্য আমার দরকার কমপ্লায়েন্স, এটার জন্য আমার দরকার তদারকি। না হলে কারণ সমন্বয়হীনতা থাকলে আমার তথ্যর গরমিল চলে আসছে, তথ্যর গরমিল থেকে আমার জিডিপি যে মেজারমেন্ট, সেই জিডিপি মেজারমেন্ট আমার প্রকৃত চিত্র আমি পাচ্ছি না। সুতরাং এটা কিন্তু বাংলাদেশের নতুন কোনো ঘটনা না, এটা অনেক অনেক ঘটনা এইভাবে চলতেছে। এইভাবে যদি চলতে থাকে, আমি যেটা বলবো যে কাস্টমস, ব্যাংক, কাস্টমস এবং বিজনেসম্যান, এই তিনটে সমন্বয় যদি না থাকে, তাহলে আমি যে টাকা পাচার গুলো হয়ে যাচ্ছে, আসলে যে সেই টাকা পাচারের তথ্যটা কিন্তু আমি সঠিকভাবেও কিন্তু আমি খুঁজে পাবো না। কারণ কাস্টমস এর মাধ্যমে, কারণ আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যম দিয়ে তো টাকা পাচারটা বেশি হয়, তাই না? ট্রেডের মাধ্যম দিয়ে, ট্রেড মিস ইনভয়েসিং এর মাধ্যম দিয়ে, কিন্তু এখানে কাস্টমসও কিন্তু এটা সংশ্লিষ্ট একটা বিষয়। সুতরাং এইখানে যে টাকা পাচারের যে তথ্যর গরমিলও কিন্তু এখান থেকে আমার গরমিল চলে আসবে। সুতরাং তাহলে আমার তিনটার বিষয় কিন্তু আমার সমন্বয় থাকতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং বিজনেস সম্প্রসারণ করার জন্য তিনটার ভিতরে কিন্তু আমার একটা বন্ধুত্বপূর্ণ একটা আচরণ থাকতে হবে। জি জনাব মাজেদুল হক, আমরা ঠিক এই মুহূর্তে যেই আয়োজনটি চলছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টে, যে অনুষ্ঠানটি চলছে সংবাদের শুরুতে আপনি শুনছিলেন, সেখানে যে বিষয়টি উঠে এসেছে সকালের সেশনে, তারা বলছেন যে ব্যবসা সম্প্রসারণে যদি প্রযুক্তির ব্যবহার বাড়ানো যায় তাহলে প্রায় 43% ব্যয় কমে আসে। কিন্তু এখানে একটি প্রতিবন্ধকতা, তারা বলছেন যে এই খাতে যে বিনিয়োগটি প্রয়োজন সেটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কিন্তু ব্যাংক দীর্ঘমেয়াদী বিনিয়োগে খুব একটা আগ্রহী কখনো হয় না, তারা শর্ট টার্মের যে বিনিয়োগ সেই জায়গাটিতে তারা মনোযোগ দেয়। আপনি কি মনে করেন যে এই নীতিটার একটু সংশোধন বা পরিমার্জন করা প্রয়োজন কিনা, বা নতুন কোনো নীতি গ্রহণ করা যায় কিনা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে প্রযুক্তির অংশে? দেখেন, যে যদি ব্যাংক খাতের যে আপনি যেটা বললেন যে প্রযুক্তিগত যে বিনিয়োগটা, এটা কিন্তু ইজ এ মাস্ট, কারণ উইথ এ ভিউ টু কিপিং পেস উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু আমাকে যদি বিশ্বের সাথে তাল মিলে যদি চলতে হয়, তাহলে আমার প্রযুক্তির উপরে যে বিনিয়োগটা, এটা কিন্তু আমার সময়ের দাবি হয়ে গেছে। এবং বাংলাদেশ ব্যাংকের যে আইসিটি সেক্টরের যে ব্যাংকিং ক্ষেত্রে আইসিটি সেক্টরের যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনটাও কিন্তু এখনো পর্যন্ত আমরা কতটুকুনি পরিপালন করি সেটা নিয়েও কিন্তু আমাদের কাছে মানে এটা কিন্তু অনেক কথা হয়েছে যে আমরা প্রত্যেকটা গাইডলাইন পরিপালন করছি কিনা। অর্থাৎ যে কথাটা আগে বলছিলাম যে কমপ্লায়েন্সের ভিতরে ব্যাংকগুলো আছে কিনা, আর্থিক সেক্টরগুলো আছে কিনা, কমপ্লায়েন্সের দিকে কিন্তু আমরা অগ্রসর হতে পারিনি। কারণ যে গাইডলাইন আছে, যে ব্যাংকিং কোম্পানি আইন আছে, সেটা যদি আমরা কমপ্লায়েন্স মেনটেন করি, তাহলে কিন্তু এত দুর্দশাগ্রস্ত এত সম্পদ বাংলাদেশে হয় না ব্যাংক খাতের। সুতরাং আমি যেটা বলবো যে এই মুহূর্তে যে এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন সামনে আসতেছে, তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনকে অ্যাডপ্ট করার জন্য তো আপনাকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দরকার। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্ট দরকার, এবং এটা কিন্তু আসলে সময়ের দাবি হয়ে উঠছে। এবং এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকও বলছে, এবং বিশ্ব বলছে, এবং আইএমএফও কিন্তু বারবার বলছে, আইএমএফ এর প্রতিনিধি যতবার বলছে যে আপনারা রাজস্ব খাতে অটোমেশনে যান, মিনিং দ্যাট যে আপনাকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট থাকতেই হবে, এবং টেকনোলজিক্যাল সাইডে আপনাকে বিনিয়োগ বাড়াতে হবে। ব্যাংকগুলো যেটা করছে, বাংলাদেশে আর বেশিরভাগ ব্যাংকগুলো কিন্তু টেকনোলজিক্যাল সাইডে অ্যাডভান্সমেন্ট করতে বিমুখ হন, কারণ এটা তো রাতারাতি কোনো আউটপুট বা এটা কোনো প্রফিট পাচ্ছে না তারা। সুতরাং বোর্ডগুলো আসলে মাজেদুল হক, অসংখ্য ধন্যবাদ জনাব মাজেদুল হক, অসংখ্য ধন্যবাদ বিজনেস আওয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব, সেই আশা রইল। জি, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা সংবাদ বিশ্লেষণ শুনছিলাম। পুনরুদ্ধারের প্রচেষ্টায় আর্থিক খাত, ব্যাংকিং খাত বিশ্লেষক জনাব মাজেদুল হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। প্রতি লিটারে 8 টাকা বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন, সয়াবিন তেল মজুত করে কারসাজি করেছে অসাধু ব্যবসায়ীরা। সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করলে এ মাসেই খাদ্য মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। কামাল হোসেনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। বাংলায় প্রবাদ আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তেলের সংকট কতটা কাটলো তার থেকেও বড় বিষয় দাম কতটা বাড়লো।
গেল সপ্তাহে বাজারে দেখা মেলেনি বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা তখন বলেছেন চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না তারা। সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে নানা উদ্যোগের পরও গত সোমবার সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। লিটার প্রতি বাড়ছে ৮ টাকা করে, এটাতে গরিব মানুষের জন্য তো কিনে খাওয়া বিশাল ব্যাপার না। কোম্পানি যদি বন্ধ করে দেয়, রেট যদি বাড়ায় দেয়, তাও আমাদের তো কিছু করার নাই। দাম বাড়ার সাথে সাথেই কিছু অসাধু ব্যবসায়ী মজুত করা পুরনো সয়াবিন তেল সরবরাহ করে কারসাজিতে যুক্ত থাকার প্রমাণ দিয়েছেন বলে দাবি বিক্রেতাদের। সরকারের কাছে বাড়ানোর জন্য আবেদন করছে, সরকার তেলের দাম বাড়াইতে দেয়নি, যার কারণে কোম্পানি মার্কেটে তেল দেয়নি। নিম্ন এবং মধ্যবর্তী মানুষের কষ্ট হচ্ছে, তারা তো চাচ্ছে যে একটু কম দামে খাওয়ার জন্য, কিন্তু আমাদের তো সেটা ভাগ্যে জুটে না। অর্থনীতিবিদরা বলছেন দাম বাড়িয়ে মূল্যস্ফীতিকে আরো উস্কে দেওয়া হয়েছে। জনস্বার্থে ভর্তুকিতেও তেলের দাম নিয়ন্ত্রণ করা যেত। ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করা উচিত যে আসলে আমরা বাজারে কতটা চাপ তৈরি করবো। প্রয়োজনে এখানে সরকার কোনো যদি তারা সাবসিডি দিতে পারে, ভর্তুকি দিয়ে দামটা কিছুটা কম রাখা, সেটাও কিন্তু নেওয়া যেতে পারে। খাতুনগঞ্জে পাইকারিতে বোতলজাত সয়াবিনের সংকট কিছুটা কমলেও বিক্রি হচ্ছে খুচরা বাজারের দামে। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য মতে দেশে বছরে আমদানিকৃত সয়াবিন তেলের চাহিদা ২২ লাখ টন। গত ২৩-২৪ অর্থ বছরে আমদানি করা হয়েছিল ২৩ লাখ টন। বাজার ঘুরে দেখা গেছে বর্তমান চিত্র পুরোটাই উল্টো। বাড়তি মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী বাজারে সরবরাহ কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে তেলের দাম বাড়াতে বাধ্য করেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী চীনা উদ্যোক্তারা। বুধবার রাতে রাজধানীর গুলশানে হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সদর দপ্তর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় হুয়াওয়ের সঙ্গে ফাইন্যান্সিয়াল টেকনোলজি খাতে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা প্রকাশ করে হুয়াওয়ে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ খাতে গবেষণায় যথাযথ প্রযুক্তিগত সহায়তা পেলে লাভবান হবে উভয় পক্ষ। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করলে লাভবান হবে চীন। like Huawei to make contributions in Bangladesh so as to support Bangladesh in building a modern digital economy. There is huge potential in this country and huge potential for our younger people also to gain from the expanded presence of Huawei in this land. দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির। ফিরছি শেয়ার বাজার আপডেট সহ ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে আমরা জেনে নেই পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। এ সপ্তাহের শেষ কার্যদিবস আজ। আমরা জেনে নিতে চাই এখনকার কি অবস্থা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, যেটি বলছে এখন পর্যন্ত ওয়েবসাইট ডিএসইএক্স ইন্ডেক্স 0.66 পয়েন্ট কমে গিয়ে এখন ৫,১২৩ পয়েন্টে দাঁড়িয়ে আছে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স কিছুটা ঊর্ধ্বমুখী, 0.77 পয়েন্ট বেড়ে এটি এখন ১,১৪২ পয়েন্ট নিয়ে সূচক দাঁড়িয়ে আছে। এবং বিশেষায়িত ৩০টি কোম্পানির ইন্ডেক্স এটি নিম্নমুখী, ৩.29 পয়েন্ট কমে এটি এখন ১,৮৮৬ পয়েন্ট নিয়ে সূচক দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত সর্বমোট ২৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে ১৫২টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে একই সংখ্যক অর্থাৎ ১৫২টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে ৮৭টি শেয়ারের কোম্পানির দাম। আমরা চলে যেতে চাই বিদেশি মুদ্রার যে দরদাম রয়েছে, বিদেশি মুদ্রার দরদামের সবশেষ কি অবস্থা সেই জিনিসটা আমরা দেখে নিতে চাই। এখন পর্যন্ত দেখা যাচ্ছে মার্কিন ডলার ১১৯ টাকায় কিনে বিক্রি হচ্ছে ১২০ টাকায়, ইউরো ১২৭ টাকায় কিনে বিক্রি হচ্ছে ১৩২ টাকায়, পাউন্ড ১৫০ টাকায় কিনে বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়, চীনা ইউয়ান ১৫ টাকা ৫০ পয়সায় কিনে বিক্রি হচ্ছে ১৭ টাকা ৩০ পয়সায়, সৌদি রিয়াল ৩২ টাকায় কিনে বিক্রি হচ্ছে ৩২ টাকা ৭০ পয়সায়, ভারতীয় রুপি ১ টাকা ৩৫ পয়সায় কিনে বিক্রি হচ্ছে ১ টাকা ৪৫ পয়সায়। চলে যেতে চাই স্বর্ণের বাজারের সবশেষ পরিস্থিতি জানতে। দরদামের দিকে তাকালে যে বিষয়টি দেখা যাচ্ছে, এখন পর্যন্ত সবচেয়ে ভালো স্বর্ণ ২২ ক্যারেট প্রতি ভরি ১,৪০,২৭১ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১,৩৩,৯০৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১,১৪,৭৭৪ টাকা এবং
সনাতন স্বর্ণের প্রতি ভরি 94,257 টাকা। এরপর যেতে চাই রূপার দরদামের দিকে। রূপার দরদামের যে বিষয়টি দেখা যাচ্ছে যে 22 ক্যারেটের সবচেয়ে ভালো রূপা, এটি প্রতি ভরি 2,578 টাকা। 21 ক্যারেটের রূপা 2,449 টাকা। 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,111 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,586 টাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত পুঁজিবাজার, বিদেশি মুদ্রার দরদাম এবং স্বর্ণ রূপার যে পরিস্থিতি সেটির সবশেষ আপডেট। আমরা চলে যাচ্ছি আরেকটি বিরতিতে, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চর এলাকায় মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করা মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্য চর্স M4C প্রকল্পের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সম্প্রতি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত চর অঞ্চলের উন্নয়নে কাজ করা প্রকল্প M4C 2 দিনব্যাপী ভবিষ্যতের জন্য অভিযোজন চর অঞ্চলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে চর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার CDRCর কাছে হস্তান্তর করা হয়। প্রকল্পটি চরের মানুষের আয় 14.5 মিলিয়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করেছে। চর জীবিকায়ন প্রকল্প বাস্তবায়ন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইস কন্ট্রাক্ট ও বগুড়ার গবেষণা প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমি RDA। এতে দেশের 6 জেলার 28 উপজেলার চরাঞ্চলের 79,000 মানুষ উপকৃত হচ্ছে। 2013 সালে শুরু হয়েছিল এই প্রকল্প। সারা দেশে জেঁকে বসেছে শীত, এমন অবস্থায় বেড়েছে গরম পোশাকের কেনাবেচা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। আমরা মহিউদ্দিনের সাথে একটু কথা বলতে চাই। মহিউদ্দিন, সবশেষ শীতকালীন যে বাজারের পরিস্থিতি আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি, কাপড় কেনাবেচা হচ্ছে, কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ মুরসালিন আপনাকে যেমনটি বলছিলাম, আসলে শীত যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু শীতের যে নিবারণের জন্য গরম কাপড় প্রয়োজন, সেই গরম কাপড় চাহিদা কিন্তু বাড়ছে এবং এই শীতের কাপড় কিনতে সাধারণ মানুষ কিন্তু বিভিন্নভাবে তারা চাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কম দামে যে কিভাবে শীতের বস্ত্র কেনা যায় এবং যারা নিম্ন মধ্যবিত্ত লোকজন রয়েছে তারাই কিন্তু আসলে বিশেষ করে ফুটপাত থেকে শুরু করি যেখান থেকে গরম কাপড় খুব কম দামে কিনতে পারে এইসব জায়গা থেকেই কিন্তু গরম কাপড় কেনার চেষ্টা করছে। আপনাকে যদি আমি দেখাই আমার পিছনের যে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা হাতের নাগালের বাইরে, যাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে, তারাই কিন্তু আসলে এই শীত বস্ত্র তারা আসলে কিনছেন। আমি একজন ব্যবসায়ীর সাথে যদি একটু কথা বলি, তিনি এই ফুটপাতে কেন বিক্রি করছেন শীতের এই গরম কাপড়? শীতের গরম কাপড় আমরা কম দামে কিছু মাল বিক্রি করতেছে। গরিবরাও আছে, মধ্য ফ্যামিলি যারা আছে তারা মার্কেটে যাইতে পারছে না, এই জন্য আমাদের এখানে কম দামে কিছু পাচ্ছে। যে জিনিসটা আমরা 100 টাকা পাচ্ছি বিক্রি করতেছি, মার্কেটে 600-700 টাকা পাওয়া যেতেছে। তো আমাদের যে 100 টাকা দিয়ে জিনিসটা পাইতেছে, তাহলে অনেক গরিবরার আপনার মধ্য ফ্যামিলির হাই হইতেছে, এই জন্য মনে করেন আমাদের থেকে জিনিসটা কিনে নিতেছে, আমাদের থেকে কম দামে পাচ্ছে। ঠিক আছে নি? যে আমি যে আমার সাথে যুক্ত রয়েছেন যে এই যে হকার যে এই এলাকাতে কান্দিরপাড় যে ব্যবসায়িক মালিক যে সভাপতি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো যে এই যে শীত নিবারণ যারা ফুটপাতে বিক্রি করছে তাদের জন্য কি আপনারা আলাদা কোথাও কি স্থান নির্ধারণ করেছে কি না? এই যে রাস্তার উপরে যেভাবে বিক্রি করছে যে শীত কাপড় এবং যানজট সৃষ্টি হচ্ছে, আপনারা তাদের কল্যাণে কি কাজ করছেন? নিউজ 24কে ধন্যবাদ জানাচ্ছি। আমি কাঞ্জি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান। আসলে আমরা যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদের আমরা আলাদা প্রশাসনকে অনুরোধ করছি তাদেরকে আলাদা জায়গা করার জন্য। কুমিল্লা অনেক খালি জায়গা আছে, সেই জায়গাগুলো তাদেরকে দেওয়ার জন্য, তারা ভালোভাবে ব্যবসা করো। কিন্তু আমাদের রাস্তাঘাটে ফুটপাত জঞ্জাট হয়ে ফুটপাতে এবং সিএনজি
আমাদের অতিষ্ঠ করে ফেলেছে। মানুষ চলাচল করতে পারছে না, আমরা ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমি অনুরোধ করছি, প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি, তারা তাদেরকে আলাদা জায়গা করে তাদেরকে বসাক। এবং হকার মার্কেটও আছে, সেই মার্কেটে যাও, মাঠ আছে, স্টেডিয়াম আছে, সেখানে তাদেরকে শীতের ব্যবসার জন্য জায়গা করে দেওয়া হোক, এই অনুরোধ আমি জানাচ্ছি। আমরা আরেকজন যে ব্যবসায়িক সমিতির নেতা রয়েছেন, আমরা আসলে শীত যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে এই শীত বছরের চাহিদা বাড়ছে। তবে এই কুমিল্লা কান্দিরপাড়ে ভ্রাম্যমাণে বসেই কিন্তু এই শীত নিবারণের জন্য গরম কাপড় কিনছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ জনাব মহিউদ্দিন আপনাকে। আমরা শীতের কাপড়ের যে কেনা বেচার পরিস্থিতি সেই বিষয়টি জেনে নিচ্ছিলাম কুমিল্লার আমাদের সহকর্মীর কাছ থেকে। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। আমনের ভরা মৌসুমেও দ্বিতীয় দফায় চালের দাম বেড়েছে কুষ্টিয়ার মোকামে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম 2 থেকে 3 টাকা বাড়তি। মিলাররা বলছেন, ধানের বাজার বৃদ্ধির ফলে চালের দাম চড়া। আর বাজার তদারকিতে থাকা সরকারি কর্মকর্তারা বলছেন, চালের বাজারের লাগাম টানতে আমদানির বিকল্প নেই। মাহতাবুদ্দিন নাওয়ালনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি আমন মৌসুমে 2 দফায় চালের দাম বেড়েছে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। চিকন চালের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মোটা চালের দামও। মিলাররা বলছেন, 1 সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ধানের দাম বেড়েছে 120 থেকে 150 টাকা। রাত গেলে 100 টাকা বেশি, 50 টাকা বেশি। ধান হাটে কিনতে গেলে কেনা লাগবে 200 মণ, তাও বস্তায় 300 টাকা বাড়িয়ে গেছে। যারা মিলার আছে তারা মার্কেট থেকে অনেক আগেই প্রচুর পরিমাণ ধান কিনে ওরা মজুত করে ফেলে, মার্কেটের ধানের একটা ক্রাইসিস তৈরি হয়ে যায়। খুচরা ক্রেতা বিক্রেতারা বলছেন, সরকারের শুল্কমুক্ত চাল আমদানির পরেও চালের বাজারে কোনো প্রভাব পড়েনি। সরকারি নজরদারি বাড়ানোর পাশাপাশি চালের বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির দাবি তাদের। চাহিদার তুলনায় সাপ্লাইটা যদি বাড়ে তাহলে হয়তো বাজারে একটা সুফল আসতে পারে। মিলাররা বলছে ধানের বাজারে সব চালের ধানের বাজারে 100 টাকা বেশি, চাউলের বাজারও সব কেজি প্রতি 2 টাকা 3 টাকা বেশি হয়ে গেছে। আমনের ভরা মৌসুমেও চালের বাজারের উল্টো চিত্র দেখে হতাশ ভোক্তারা। দাম বৃদ্ধিতে ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ। গত সপ্তাহে ছিল 60, এই সপ্তাহে 64। এখন এই প্রত্যেক সপ্তাহে যদি এমন দাম বাড়ে তাহলে তো আমাদের জন্য ভাই দুর্ভোগ বাদে আর কিছুই না। কেজিতে 5-7 টাকার ডিফারেন্স হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? আমরা তো দিক হারাই যাচ্ছে। এ বিষয়ে বাজার তদারকির সাথে জড়িতরা বলছেন, চালের বাজার নিয়ন্ত্রণে আমদানির কোনো বিকল্প নেই। দেশের উৎপাদন কিন্তু 3 ভাগের 1 ভাগ কম, তার মানে 2 ভাগ ধান উৎপন্ন হয়েছে। এখানে একটা ব্যাপক ঘাটতি রয়েছে। এই প্রেক্ষিতে অতি দ্রুত চাল আমদানি করতে হবে এবং সেই চালটা যাতে ভোক্তার কাছে যায় এটা কঠোর নজরদারিতে রাখতে হবে। দেশের চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে সামনে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বাজার, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। $400 বিলিয়ন সমমূল্যের সম্পদের মালিক বনে আবারও রেকর্ড গড়েছেন বিশ্বের সর্বোচ্চ ধনী ইলন মাস্ক। পৃথিবীর ইতিহাসে টেক বিলিয়নারদের মধ্যে মাস্কই একমাত্র ব্যক্তি যিনি এমন রেকর্ড গড়লেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী পরবর্তী সময় থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন এই ধনকুবেরের সম্পত্তির পরিমাণ। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী যার পরিমাণ আনুমানিক $42,000 কোটি বেশি। সম্প্রতি বিশাল লাভের মুখ দেখেছে তার 2 প্রতিষ্ঠান স্পেসএক্স ও টেসলা। বেড়েছে প্রতিষ্ঠান দুটির শেয়ার মূল্য, যার মধ্যে শুধুমাত্র টেসলার শেয়ার মূল্যই বেড়েছে প্রায় 70%। সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ওয়ার্ল্ড ট্রেড এক্সপো। এতে অংশ নিয়েছে বাংলাদেশ সহ মোট 21টি দেশ। এতে সৌদি বাজারে সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের প্রতিবেদন। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে চলছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের 2টি প্রতিষ্ঠান এই এক্সপোতে অংশ নেয়। We are welcoming to Bangladesh National Pavilion, and we hope to be bigger next year and other. সৌদি সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দা চেম্বার অফ কমার্সের সহযোগিতায় এই মেলায় অংশ নেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং O1 কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেড।
আমাদের যে গার্মেন্টস টেক্সটাইল পণ্য হোমটেক্স এবং আমাদের যে বিভিন্ন সেবা আমরা দিয়ে থাকি আইটি সার্ভিস আইটি প্রফেশনালস এবং আমাদের বিভিন্ন যে মশলা এই ধরনের পণ্যগুলোর বিশাল বাজার রয়েছে সৌদি আরবে। যে রেমিটেন্স হোল্ডারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং আমাদের সেই হৃতগৌরব ফিরিয়ে আনা এবং রেমিটেন্স আরো বাড়ানো, কারণ এখানে প্রচুর লোক আছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাঠায়। এর মধ্যে দিয়ে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ডাইভার্সিফাইড প্রোডাক্ট দেখাতে পারবো, যেমন এখানে যদি আমরা আজকে গার্মেন্টস জেদ্দারের প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে, এখানে যদি গার্মেন্টস প্রোডাক্ট আসতো, আমাদের যদি মেডিসিনের যে বিশাল বাজার রয়েছে এখানে সেটা ডিসপ্লে করতে পারতাম, তাহলে আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট অবশ্যই সৌদি আরবে বাড়বে। 10 ডিসেম্বর জেদ্দায় শুরু হওয়া এই এক্সপো চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। আরও নতুন নতুন কোম্পানিগুলো যদি অংশগ্রহণ করে বাংলাদেশের শিল্পে এবং বাংলাদেশের অর্থনীতিতে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এখানকার আগত দর্শকরা। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, জেদ্দা, সৌদি আরব। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।